গেম ইজ ওভার ফর বিশ্বনাথ চক্রবর্তী অ্যাটলিস্ট অ্যাজ এ অ্যানালিস্ট, এবং ওনার অ্যানালিস করা উচিত হয়নি। ষোলোতে হেরে যাওয়ার পরই ওনার অ্যানালিস ছেড়ে দেওয়া উচিত ছিল। তারপর উনি অ্যানালিস করছেন, এবং উনি যাকে মোটামুটি যে জিতবেন বলেন সে হারে। 2016-তে উনি বলেছিলেন একটা, মানে ওনার উপর বেশ করেই বোধহয় এবিপি আনন্দ একটা প্রেডিকশন করেছিল, ভুল প্রমাণিত হয়েছে। বিশ্বনাথ বাবু তো খুব দেখছি আমি শুভেন্দু বাবুর ভীষণ প্রশংসা করছেন আজকাল, ঠিক আছে। তো হ্যাঁ, সে আমি জানি না, তবে চেষ্টা করছেন প্রচুর। মানে উনি মানে যিনি নাকি আগে খুব কনফিডেন্ট ছিলেন যে বিজেপি হারবে, এটা না শুভেন্দু বাবুর সঙ্গে দিলীপ বাবুর গন্ডগোল, দিলীপ বাবুর সঙ্গে সুকান্ত বাবু, এইসব বিভিন্ন সব থিওরি উনি মার্কেটে ছাড়তেন। তা বলতেন আমাদের নাকি সংগঠন নেই। কাকুলি দেবীর যদি মনে হয় যে তৃণমূল খারাপ, ওনার আগে উচিত ছিল বেরিয়ে আসা। এখন যখন দেখছে তৃণমূল কংগ্রেস, আমি বলছি তৃণমূল কংগ্রেসে সব ধান্দাবাজ। এরা এক সময় কংগ্রেসে ছিল, কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল হয়েছে। এখন যে তৃণমূল পাওয়ার থেকে চলে গেছে, এখন আবার ওই পাল্টি খাওয়ার চেষ্টা করছে। আপনি 1 মাস আগে বলেননি কেন এই কথাগুলো? আপনি 1 মাস আগে তৃণমূল কংগ্রেস খুব ভালো ভালো পার্টি ছিল, 2 মাস আগে তৃণমূল কংগ্রেস খুব ভালো পার্টি ছিল, নাকি তখন আপনার বিবেক একদম মানে তালাচাবি দিয়ে রেখেছিলেন আপনি? এবার যদি জিততো এই লোকগুলো, আজকে যারা বলছে যে তৃণমূল খারাপ, এই খারাপ, বাইপো খারাপ, পিসি খারাপ, আইপ্যাক খারাপ, এই যদি ভোটে জিততো, এই সৌগত রায়, এই আপনার কাকলি ঘোষ, নিজেরা লোক পাঠিয়ে খুন করাতো লোককে, আর খুন করাতো এরা, আমি বলছি। এই আজকে যাদের আপনি দেখছেন যে বোধোদয় হয়েছে, যারা ভালো ব্যবহার করছে আমাদের সঙ্গে বা করার চেষ্টা করছে, যদি আজকে তৃণমূল ক্ষমতায় আসতো, এই সৌগত রায়, কাকলি ঘোষ, এইখানকার যে এমপি, তাদের নাম আমি বলছি একে একে, পার্থ ভৌমিক, এরা লোক পাঠিয়ে আমাদের খুন করাতো। আমি আবার বলছি, আগামী কয়েক মাসে যে বিস্ফোরক ঘটনা ঘটতে চলেছে পশ্চিমবঙ্গে, তা হলো পশ্চিমবঙ্গের। বিশ্বনাথ বাবু বহুবার দাবি করেছিলেন, এবং এই দাবির পিছনে ওনাদের যুক্তি ছিল, 1 নম্বর, বিজেপির কোনো সংগঠন নেই, অর্থাৎ কিনা সংগঠন, গুন্ডা বদমাশ। উনি বলতেন যে এখানে সংগঠন করতে হয়, আন্দোলন করতে হয়, রাস্তায় নামতে হয়, এটসেট্রা। আমি ওনাকে বছর 2 আগে একটা টিভি ডিবেটে বলেছিলাম, আমরা এর একটাতেও বিশ্বাস করি না, কিন্তু আমরা ক্ষমতায় আসবো। একটা ডিডিতে একটা টিভি চ্যানেলে আমি ওনাকে বলেছিলাম যে আমরা রাস্তা অবরোধ করব না, আমরা রেল অবরোধ করব না, আমরা রাস্তায় যদি লোক নামাই, আমাদের সংগঠন আছে, কিন্তু আমরা রাস্তায় যদি লোক নামাই, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তাদের খুন করে দেবে। তো একটা লোক যদি খুন হয়ে যায়, তার ফ্যামিলিকে আমরা কতদিন কম্পেনসেশন দেখাবো বা কি জাস্টিসের ব্যবস্থা করবো? তাহলে তো এই চলতে থাকবে। আমরা এগুলো একটাও করবো না, কিন্তু আমরা ভোটে জিতবো। তো তখন উনি বিশ্বাস করেননি। তারপর উনি যেটা বলেছেন যে ৮০ না ৮৪টা সিট মুসলমানদের আছে, তো বাকি সিট আছে 210টা। আর এই যে 210টা সিট আছে, এই 210টা সিটের মধ্যে মেরে কেটে বোধহয় 110-20 এরকম সিট পেতে পারে, ম্যাক্সিমাম 150 পাওয়া তো অসম্ভব ব্যাপার। কিন্তু ওই যে 84টা সিট যেটা বলা হচ্ছিল যে মুসলিমদের, এই ওরা ধরতো, ওরা একসময় ধরতেন যে 20% যদি মুসলিম ভোট হয়, তাহলে সেটা মুসলিম ভোট আর কি, মানে মুসলিম আসন। যেমন এই সোনারপুর উত্তরে 20% আপনার ইয়ে, এই মুসলিম মুসলিম পপুলেশন, ওরা ধরতো যে এটা মুসলিম সিট, কারণ বাকি 80% তারা ভেঙে যাবে, তারা স্প্লিট হয়ে যাবে। এইবার এই পুরো ইকুয়েশনটা ভেঙে দেওয়া হয়েছে। এইবার এই পুরো ইকুয়েশনটা, কারণ হিন্দুরা এক হয়েছে, হিন্দুরা বুঝতে পেরেছে যে এটা তাদের মাদারল্যান্ড। হিন্দুরা কমিউনিস্ট যে ম্যানিফেস্টো ছিল, যেখানে কমিউনিস্টরা 50 ইয়ার্স ধরে ভাবছিল যে বেঙ্গলকে আলাদা করে নিয়ে যাবে বাংলাদেশের সঙ্গে, সেই মানে পুরো ইয়েটা ভেঙে দিয়েছে। এবং আজকে হায়দ্রাবাদ থেকে মানুষ ভোট দিতে এসছে, ব্যাঙ্গালোর থেকে এসছে, আমেরিকা থেকে এসছে, লন্ডন থেকে এসছে, কেউ ট্রামে এসছে, কেউ বাসে, ট্রাম তো না, বাস, কেউ আপনার ট্রেনে, কেউ ফ্লাইটে, একটা ভোট দেওয়ার জন্য। এবং এবার 92% ভোট পড়েছে। পুরো ক্যালকুলেশনটা ঘুরিয়ে দিয়েছে। এই ক্যালকুলেশনটা ওনাদের মাথায় ছিল না। ওনারা যেটা দেখিয়ে এসছেন, ওনারা সেটার মধ্যে বিচার করেছেন যে আন্দোলন করে জিততে হয়, সংগঠন দরকার, বুথ জ্যাম করতে হয়, বুথের সামনে গিয়ে মারপিট করতে হয়। এই জিনিসগুলো ওনাদের মানে সিলেবাসে ছিল। যেটা আমাদের সিলেবাসে ছিল না, যে মানুষ ভদ্রলোকেদেরও ভোট দেয়। এবং আমরা একটা আস্থা জাগাতে পেরেছি মানুষের মধ্যে যে আমরা সার্ভিস দিতে পারবো, আমরা বাংলাকে বাঁচাতে পারবো। আমরা থাকাকালীন অভয়ের মতো কেস হবে না, আর হলেও সরকার তার পাশে দাঁড়াবে না। সবচেয়ে বড় কথা, যদি হয় এখানে কখনো কোনো পাষণ্ড নরাধম যদি এই ধরনের কাজ করে, সরকার তাকে বাঁচাতে সুপ্রিম কোর্টে যাবে না। আমরা এখানে যখন ক্ষমতায় এসেছি, আমাদের এখানে ডেভেলপমেন্ট হবে, যেটা মমতা ব্যানার্জি 15 বছর কোনো ডেভেলপমেন্ট করতে পারেননি। আর সবচেয়ে বড় কথা, বাঙালি ডিসাইড করেছে যে না, আমরা ইহুদি হব, আমাদের মধ্যে ইহুদির রক্ত আছে, আমরা ইরানিয়ান হব না, আমরা পার্সি হব না,
আমাদের সম্পূর্ণ চেঞ্জ করতে পারবে না। এটা আমাদের শেষ জায়গা, শেষ ভূমি। কিছু আপনার সো কল্ড কমিউনিস্ট টমিউনিস্ট আছে যারা এখনো স্বপ্ন দেখে যে তারা এখানে বিপ্লব করবে এটসেট্রা, কিন্তু অধিকাংশ বাঙালি তাদের মোহভঙ্গ হয়েছে এবং তারা এখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে, এবং তারা চাইছে যে তারা ইরানিয়ান এই ইহুদিদের মতো হতে। একসময় তো বিশ্বের সব বড় রিসার্চ যেখানে হতো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে হতো, আইএসআইতে হতো, মেডিকেল কলেজে হতো, বড় বড় সায়েন্টিস্ট এখান থেকে বেরিয়েছে, ইউএন ব্রহ্মচারী, তিন বোস, সাহা। তো সেখানে আসছে, বাঙালি ভাবছে যে আমরা সেই জায়গায় যাব, এবং সেই জন্য বাঙালি আবার এক হয়েছে। অনুশীলন সমিতির সেই যে আদর্শ ছিল, সেই আদর্শ নিয়ে এক হয়েছে, সবাই এসছে যে বাংলাকে বাঁচাতে হবে। আমি আপনার কাছে একটি প্রশ্ন করব, এই সমস্ত প্যানেলিস্ট যারা একদম, আমি নাম করতে চাই না, একটি বেসরকারি মাধ্যম, আপনি নিজেও সেখানে বারংবার আহ, অংশগ্রহণ করেছেন বিভিন্ন ডিবেটে, আমি বলবো সেইখানে তো রীতিমতো সুদীপ্ত দাস স্ট্রং রুম কন্ট্রোল থেকে শুরু করে সেই চ্যানেলের মানে প্যানেলিস্ট তো বটেই, একদম বিশ্বনাথ চক্রবর্তী তিনি বইও লিখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2021 সালে ক্ষমতায় এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তখন বিশ্বনাথ চক্রবর্তী একটি বই লিখেছিলেন, পরিবর্তন নয় প্রত্যাবর্তন। এবং অনেকবার আমার ব্যক্তিগত স্তরেও তার সাথে কথা হয়েছে। তিনি এও আমার সাক্ষাৎকারে বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় আসার কোনো লক্ষ্য নেই, এবছর পরিবর্তনের কোনো লক্ষ্য নেই। ন্যাশনাল টেলিভিশনেও তিনি বলেছেন যে পরিবর্তন তিনি দেখতে পাচ্ছেন। আমি জিজ্ঞেস করবো, এইসব তথাকথিত প্যানেলিস্ট যারা দু নৌকায় পা দিয়ে চলে, তাদের কি বলবেন? এদের আবার বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক বলে সবাই, কি বলবেন? দেখুন, ওনাকে আমি খুব রেসপেক্ট দিয়ে বলছি, বিশ্বনাথ বাবুকে। বিশ্বনাথ বাবু যখন যাকে প্রেডিকশন করেছেন মোটামুটি সেখানে ভুল প্রমাণিত হয়েছে। 2016-তে উনি বলেছিলেন একটা, মানে ওনার উপর বেশ করেই বোধহয় এবিপি আনন্দ একটা প্রেডিকশন করেছিল, ভুল প্রমাণিত হয়েছে। 2011-তেও যেটুকু মনে পড়ছে উনি বোধহয় কোনো ঠিকঠাক প্রেডিকশন দিতে পারেননি। 2021-এ যেটা হয়েছিল, 2021-এ আমরা যেটা বুঝতে পারিনি, আমি সবাইকে বলি এটা, আমরা কেন হারলাম 2021-এ। 2021-এ প্রশান্ত কিশোর একটা খেলা খেলেছিল যেটা আমরা ধরতে পারিনি। সেটা হলো এখানকার যত আপনার মুসলিম মৌলবি আছে, সেই মৌলবিদের প্রচুর টাকা পয়সা ওরা মানে দিয়েছে, এবং দিয়ে বলেছে যে আপনাদের যত ভোট আছে সব ভোট আমাদের দিতে হবে। আমরা এই খেলাটা ধরতে পারিনি। আমরা ভেবেছিলাম যে, এবং যে কারণে মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে সব জায়গায়, ইভেন এবারও মালদার সব ভোট কিন্তু তৃণমূলের কাছে। মালদার লোকেরা লোকসভার সময় কংগ্রেসকে ভোট দেয়, বিধানসভার সময় কিন্তু তারা তৃণমূলকে ভোট দেয়। তো এই পুরো জায়গার মুসলিম যে ভোটটা আছে, এরা এটা এক করেছিল 21-এ, যেটা আমরা ধরতে পারিনি। আমাদের নতুন পার্টি ছিল সেই সময়, ঠিক আছে, আমরা যদিও সর্বভারতীয় পার্টি, বেঙ্গলে সবাই আমরা উঠছি, আমরা ওই খেলাটা ধরতে পারিনি, আমরা হেরে গেছি। কিন্তু তারপর মুসলিমরা দেখেছে যে তাদের বাকতুইতে তাদের কিভাবে হত্যা করা হয়েছে, যত কেস খাচ্ছে তারাই খাচ্ছে, মারধর যা খাচ্ছে, জেলে যারা যাচ্ছে, জেলে ম্যাক্সিমাম মুসলিম, তাদের দিয়ে অন্যায় কাজগুলো করানো হচ্ছে, আর সাউথ কলকাতার সোকল ডেলির তারা ফলটা খাচ্ছে। তো মুসলিমরা তাদের থেকে সরে গেছে। হিন্দুদের মনে হয়েছে যে আমাদের শেষ জায়গা, আমরা যদি আমাদের এই শেষ ল্যান্ডকে যদি বাঁচাতে না পারি, আমরা এর জন্য আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে, আমরা অন্যান্য মিডিয়ার থ্রুতে মানুষের সঙ্গে আমরা মানে জনসংযোগ করার চেষ্টা করেছি, এবং মানুষকে আমরা বুঝিয়েছি এই জিনিসটা। এই যে রাজনৈতিক বিশ্লেষক, এদের কিন্তু সিলেবাসের বাইরে ছিল, এরা এই খেলাটা বুঝতে পারেনি। এদের ধারণা যে 30% ভোট পড়বে, মুসলমান তারা 100% ভোট দেবে, আর হিন্দুরা তো মেরে কেটে হেরতে দুলতে 60-70% ভোট দেবে, আর সেই ভোটটাও ভাগ হয়ে যাবে 4 ভাগে। তো ফলে যথারীতি বিজেপি হারবে। কিন্তু এবার হিন্দুরা 100% ভোট দিয়েছে, সারা পৃথিবী থেকে এসে ভোট দিয়েছে, সবাই বিজেপিকে ভোট দিয়েছে, যে জন্য ধুয়ে মুছে গেছে। আপনি এই ফলতার রেজাল্টটা দেখলেন না? ফলতায় আগে বলতো যে ফলতা নাকি সিপিএম, এই মুসলিম বেল্ট। 20%, 25% এই বিশ্বনাথ বাবুরা যেটা ভুল করেন, বা যেটা মানে এখন করেন না, এখন পাল্টি খাওয়ার চেষ্টা করছেন। তো এখন তো আমাদের মুখ্যমন্ত্রীর গেরুয়া টাই পড়বেন নাকি বিশ্বনাথ চক্রবর্তী? দেখুন, বিশ্বনাথ বাবু তো খুব দেখছি আমি শুভেন্দু বাবুর ভীষণ প্রশংসা করছেন আজকাল, ঠিক আছে। তো হ্যাঁ, সে আমি জানি না, তবে ও চেষ্টা করছেন প্রচুর, মানে উনি মানে যিনি নাকি আগে খুব কনফিডেন্ট ছিলেন যে বিজেপি হারবে, এটা না শুভেন্দু বাবুর সঙ্গে দিলীপ বাবুর গন্ডগোল, দিলীপ বাবুর সঙ্গে সুকান্ত বাবু, এইসব বিভিন্ন সব থিওরি উনি মার্কেটে ছাড়তেন। তা বলতেন আমাদের নাকি সংগঠন নেই। তো কিন্তু আজকে আমি আপনাকে বলছি যে উনি যাই বলুন, হিন্দুরা কিন্তু এক হচ্ছে। আগামী দিনে এখান থেকে কেউ সরাতে পারবে না। আগামী দিনে বিজেপি যে কাজ করবে বা করছে, যেদিকে যাচ্ছে, আগামী 4 থেকে 5 মাসের মধ্যে আপনি এখানকার ডেভেলপমেন্ট দেখতে পাবেন। অলরেডি ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু প্রচুর গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে।
বেশ কিছু রোডস, রেল প্রজেক্ট এগুলো সব ছাড়া হয়েছে। খুব শিগগিরই এখানে একটা বড় পোর্ট ঘোষণা হতে চলেছে, মানে আমার কাছে যেটুকু খবর আছে। বেশ কিছু এয়ারপোর্ট প্রজেক্টস আছে, সেগুলো মেটেরিয়ালাইজ হবে। এছাড়া আপনার আইটি থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইসব ক্ষেত্রে বড় বড় বিশ্বের যে মানে সবচেয়ে বড় যে ফরচুন 500 কোম্পানিগুলো, তারা কিন্তু বেঙ্গলে এসে ইনভেস্ট করবে। ফলে একটা কথা বলছি, গেম ইজ ওভার ফর জিহাদিস। জিহাদিরা যেটা ভেবেছিল 1905 সালে যে আমরা দখল করব, হিন্দু বাঙালি এক হয়েছে। এবং এই যে হিন্দু বাঙালি এক হয়েছে, এটা কিন্তু ধরতে পারছে না এরা, এই কমিউনিস্টরা। কমিউনিস্টদের সমস্যা হচ্ছে, কমিউনিস্টরা কিন্তু ধরতে পারছে না যে হিন্দু বাঙালি এক হয়েছে। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ কমিউনিস্ট। তো এই হলো ব্যাপার। ফলে গেম ইজ ওভার ফর বিশ্বনাথ চক্রবর্তী, অ্যাটলিস্ট অ্যাজ এ অ্যানালিস্ট। এবং ওনার অ্যানালিস্ট করা উচিত হয়নি। ষোলোতে হেরে যাওয়ার পরই ওনার অ্যানালিস্ট ছেড়ে দেওয়া উচিত ছিল। তারপর উনি অ্যানালিস করছেন, এবং উনি যাকে মোটামুটি যে জিতবেন বলেন সে হারে, যে হারবে বলেন। 24-এ উনি বলেছিলেন, 24 ভোটের আগে আমরা ডিডিতে বসেছিলাম, তখন উনি বলেছিলেন কখনো সম্ভব না। 24-এ ওই মুসলিম ভোট কনসলিডেট হয়েছিল, কিন্তু 24 থেকে 26 এই 2 বছর ভয়ঙ্কর ফাইট দিয়েছি আমরা। আমাদের তৎকালীন বিরোধী দলনেতা এবং আমাদের সভাপতিরা, সুকান্ত বাবু, তারপর পরে শ্রমিক বাবু, দিলীপ বাবু, আর আজকের মুখ্যমন্ত্রী, তিনি তো মানে মানে 3 বেলা 3টে জেলায় যেতেন। এই যে একটা লোক 3 বেলা 3টে জেলায় যাচ্ছেন, এর কোনো এফেক্ট নেই। ওনার ধরা উচিত ছিল। উনি বলছেন সংগঠন নেই। আরে বাবা, সংগঠনে এখানে সেনাপতি যুদ্ধ করেছে। আমি আপনাদের এর আগে একবার বলেছিলাম এবং লিখেওছি যে এই যুদ্ধ সেনাপতির যুদ্ধ, এখানে কিন্তু পদাতিকের যুদ্ধই না। এটাই ধরতে পারেননি। ওনাদের ধারণা ক্ষমতায় আসতে গেলে ধর্মঘট করতে হবে, রেল অবরোধ করতে হবে, রাস্তা অবরোধ করতে হবে, দুটো আগুন দিয়ে পোড়াতে হবে, দুটো জিনিস, দুটো মারপিট করতে হবে। হ্যাঁ, ভীষণ রকম উনি বলতেন না, ভীষণ রকম আন্দোলন দরকার, এটসেট্রা এটসেট্রা। না না, কিছু দরকার নেই। মানুষের কাছে গেলে মানুষকে গিয়ে বোঝাতে হবে নতুন রাজনীতি শুরু হচ্ছে বেঙ্গলে। কোনো সংগঠন দরকার নেই, নেতার পিছন পিছন ঘোরার কোনো দরকার নেই। অ্যাডমিনিস্ট্রেশন নিজের কাজ করবে, পাবলিক নিজের কাজ করুক, যেটা সারা ভারতবর্ষে হয়। পশ্চিমবঙ্গের সংস্কৃতি চেঞ্জ হবে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করবো সুদীপ্ত দা। আমন্ত্রণ পেয়ে শুভেন্দু অধিকারীর বৈঠকে হাজির হলেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। একদম উপস্থিত 3 তৃণমূল এমএলএও। সাম্প্রতিক সময় তৃণমূলের ভেতরে অশান্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যেমন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন, একদম জেলা সভাপতির মতো একটি ইম্পর্টেন্ট দপ্তর তার হাতে ছিল সুদীপ্তদা, তিনি ইস্তফা দিলেন। একাধিক অভিযোগ সামনে এনেছেন কাকলি ঘোষ দস্তিদার, এবং আইপ্যাক ও ক্রিমিনালাইজেশন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এবং রীতিমতো তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে আইপ্যাকের প্রতি তিনি কবে থেকে ক্ষুব্ধ, কবে থেকে তার এই বিরক্তি আইপ্যাকের বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে, তিনি বলছেন যে 22-23 বছর বয়সী ছেলে মেয়েরা আমাদেরকে ডিকটেট করে যেত যে কিভাবে রাজনীতি করা উচিত, কিভাবে সংগঠন পরিচালনা করা উচিত। এবং এই যে আইপ্যাকের ক্রিমিনালাইজেশন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে শোনা যাচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রায় ডজন খানেক সাংসদ নাকি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়া বা সমর্থনের বিষয়ে আলোচনা করছেন। এমন খবরে আরো দাবি করা হচ্ছে যে সংখ্যাটা 18 থেকে 20 পর্যন্ত যেতে পারে। আর এই কারণে রাজনৈতিক মহলে অপারেশন পদ্ম নিয়ে জল্পনা চলছে। কি বলবেন? দেখুন, কেউ দল চেঞ্জ করবে বলে আমার কাছে কোনো খবর নেই। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কাকুলি দেবীর যদি মনে হয় যে তৃণমূল খারাপ, ওনার আগে উচিত ছিল বেরিয়ে আসা। এখন যখন দেখছে তৃণমূল কংগ্রেসে আমি বলছি তৃণমূল কংগ্রেসে সব ধান্দাবাজ, এখন কেন প্রতিবাদ করছেন? এতদিন প্রতিবাদ করেননি কেন? কাকলি দেবী যেখানকার মানে এমপি, সেটা একটা ক্রিমিনাল ডেন। ওখানকার সাধারণ ভদ্র মানুষদের পক্ষে মানে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাচ্ছিল, এবং প্রত্যেকটা ক্রিমিনাল কাকলি দেবীকে রিপোর্ট করতো। এখন উনি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে হবে? 20 বছর আপনি ফল খেলেন, কে এখন দুম করে পাল্টি? এটা তো মানে আমি বলছি এদের মানে অ্যাকচুয়ালি পার্টিটা দাঁড়িয়ে ছিল টাকা পয়সার জন্য। কে কাকে কত টাকা পয়সা তুলে যায়, যেই দেখছে আর টাকা পয়সা তুলে যাচ্ছে না, যে যার মতো এখন কেটে পড়ো। না, আমি বলবো বঙ্গভবনে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গেলেন, ঠিক সেই সময় বঙ্গভবনে কাকলি ঘোষ দস্তিদার এবং তার যে ঘনিষ্ঠ যারা ছিলেন তাদের একটা বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখেছিলাম কিন্তু সেন্ট্রাল ফোর্সের সঙ্গে। এবং কাকলি ঘোষ দস্তিদার তিনি বলছেন বাবা কাকা সবাই রাজনীতি করতেন, একদম স্কুল জীবন থেকে রাজনীতিতে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের শরিক। কিন্তু বর্তমান যে তৃণমূলের নীতি নির্ধারণ কমিটি ছিল বা নীতি নির্ধারণ পলিসি ছিল, তার সাথে কোনো ডেলস করতে পারছিলেন না, একাত্ম হতে পারছিলেন না। কি সেটা কি সবে গতকাল হলেন? 1 মাস আগে মনে ছিল না? 2 মাস আগে মনে ছিল না? সব ধান্দাবাজ এরা। এরা একসময় কংগ্রেসে ছিল, কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল হয়েছে। এখন যে তৃণমূল পাওয়ার থেকে চলে গেছে, এখন আবার ওই পাল্টি খাওয়ার চেষ্টা করছে।
আপনি 1 মাস আগে বলেননি কেন? এই কথাগুলো আপনি 1 মাস আগে তৃণমূল কংগ্রেস খুব ভালো ভালো পার্টি ছিল। 2 মাস আগে তৃণমূল কংগ্রেস খুব ভালো পার্টি ছিল, নাকি তখন আপনার বিবেক একদম মানে তালাচাবি দিয়ে রেখেছিলেন আপনি? এখন আপনার মনে পড়ছে? ধান্দাবাজ লোক আমি বলছি। কাকলি ঘোষ দস্তিদার মানে আমি জানি না, আপনি বলছেন দল চেঞ্জ করবে টরবে এটসেট্রা, সেগুলো তো অনেক বড় ব্যাপার, আমি জানি না সে ব্যাপারে কে দল চেঞ্জ করবে কি না করবে, কিন্তু এরা মানে আমি বলছি মানে যারা নাকি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর দল পাল্টায়, তাদের কোনো নীতি নেই। দেখুন আমাদের গতবার আমাদের বহুবার কথা শুনতে হয়েছে আমাদের নাকি ৭৭ জন এমএলএ ছিল, সেটা কমে ৭০ হয়েছে। কিন্তু দেখুন ৭০টা লোক টিকে ছিল, এত তাদের পুলিশ কেস দিয়েছে, এই দিয়েছে, তারপর ৭০টা লোক টিকে ছিল। আর বাকি যে ৭টা লোক টিকতে পারেনি, তার কারণ তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছিল, তাদের অত্যাচার করছিল এটসেট্রা, সেই কারণে বাকি 7টা লোক হয়তো দল ছেড়ে বেরিয়ে গেছে। কিন্তু এদের তো কোনো অসুবিধা নেই, এরা কেন দল ছাড়ছে? দল ছাড়ছে অ্যাকচুয়ালি এখান থেকে টাকা পয়সা তোলা তুলতো এক সময়, এখন তোলা তোলা বন্ধ হয়ে গেছে, দেখছে আর তৃণমূল থেকে কি হবে, চলো নতুন একটা প্ল্যাটফর্ম খুঁজি। আমি বলবো তৃণমূলের এই সমস্ত নেতা নেত্রী যাদের বিলম্বিত বোধোদয় হলো, বিজেপির রুদ্ধদ্বার কি তাদের জন্য খোলা হবে? আমি বলছি এরা সব ধান্দাবাজ, কিচ্ছু বিলম্বিত না। এবার যদি জিততো এই লোকগুলো, আজকে যারা বলছে যে তৃণমূল খারাপ, এই খারাপ, বাইপো খারাপ, পিসি খারাপ, আইপ্যাক খারাপ, এই যদি ভোটে জিততো, এই সৌগত রায়, এই আপনার কাকলি ঘোষ দস্তিদার নিজেরা লোক পাঠিয়ে খুন করাতো লোককে, আর খুন করাতো এরা, আমি বলছি। এই আজকে যাদের আপনি দেখছেন যে বোধোদয় হয়েছে, যারা ভালো ব্যবহার করছে আমাদের সঙ্গে বা করার চেষ্টা করছে, যদি আজকে তৃণমূল ক্ষমতায় আসতো, এই সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, এইখানকার যে এমপি, তাদের নাম আমি বলছি একে একে, পার্থ ভৌমিক, এরা লোক পাঠিয়ে আমাদের খুন করাতো। এখন ভদ্রলোক হয়ে গেছে, সব মানে এরা গিরগিটি, এরা গিরগিটির অদম। এখন দল নেবে কি নেবে না, আমি দেখুন আমার তো সে ব্যাপারে আমার কোনো, আমি 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 অবভিয়াসলি এইসব লোকের থেকে যে কোনো ভদ্রলোকে দূরে থাকার চেষ্টা করে। আরে কিছু না, অন্তত মমতা ব্যানার্জির সঙ্গে আর 3 বছর তো থাকুন। আপনারা যদি আপনাদের কোনো আদর্শ থাকে এটসেট্রা, আপনারা তো মমতা ব্যানার্জি আপনাকে জিতিয়েছে, 20 বছর আপনারা এমপি হয়ে আছেন, পাল্টি খেয়ে গেলেন রাতারাতি। তখন মনে ছিল না মান সম্মানের ব্যাপারটা? 1 বছর আগে মনে ছিল না? 2 বছর আগে মনে ছিল না? 10 বছর ধরে তো এখানে রাজত্ব করছে অভিষেক ব্যানার্জি, তখন মনে ছিল না? তখন মাথাটা নিচু করেছিলেন। এখন যেই দেখছেন যে এখানে তৃণমূল থেকে দাঁড়িয়ে আর এমপি হওয়া সম্ভব না, ল্যাং মেরে দিচ্ছেন। আপনি যদি মমতা ব্যানার্জি খারাপ বলেন, মমতা ব্যানার্জি থেকে খারাপ এই লোকগুলো। আমি একটা প্রশ্নে আসবো সুদীপ্ত দা। আপনার কি ধারণা তৃণমূলের অন্দরেই এখন বড়সড় ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছে? বিজেপি কি পশ্চিমবঙ্গে আবার অপারেশন লোটাস শুরু করেছে বলে আপনি মনে করছেন? আমরা কোনো লোটাস চালু করিনি, আমরা কোনো অপারেশন লোটাস চালু করিনি। ওদের নিজেদের মধ্যে দল ভাঙছে, কারণ এরা টাকা তৃণমূলের মধ্যে, কারণ এরা টাকা ছাড়া থাকতে পারে না। এরা প্রত্যেকটা লোক এমএলএ হওয়ার জন্য 25 থেকে 30 লাখ টাকা দিয়েছিল অভিষেক ব্যানার্জিকে, কারণ এমএলএ হলে এদের উপর পুলিশে কন্ট্রোল আসবে এবং এরা চারিদিক থেকে তোলা তুলবে। আজকে এরা দেখছে যে আমরা এমএলএ হলাম, 30 লাখ টাকা দিয়ে এমএলএ হলাম, প্লাস 1 কোটি বা 1.5 কোটি টাকা খরচ করেছি ভোটের জন্য, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা সেই টাকাটা তুলতে পারছি না। তাহলে কি করা যায়? তৃণমূলটা ছেড়ে দিই, তৃণমূলের থেকে আর লাভ নেই আমাদের। ওরা জানে তৃণমূল পার্টির কোনো ভবিষ্যৎ নেই, কালকে উঠে যাবে পার্টিটা। ফলতার রেজাল্ট থেকে আরোই বুঝতে পারছে সবাই যে পার্টিটা উঠে যাবে। ধান্দাবাজ এরা, এদের কোনো কোনো এরা যারা নাকি পয়সা দিয়ে টিকিট পায় তোলা তুলবে বলে, তাদের নীতি আছে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় একদম 4 তারিখের নির্বাচনের ফলাফলের পরেই 2টো থেকে 3টে তার পার্টি মিটিং ডাকলেন। তার মধ্যে তিনি একটা কথা বললেন একদম রীতিমতো চন্দ্রিমা দেবীকে পাশে নিয়ে বা একাধিক বিধায়ক কাউন্সিলরকে পাশে নিয়ে যে এরপরে রাস্তায় নেমে জনসংযোগ করবে তৃণমূল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন দিদি নামলে পার্টি আবার ঘুরে দাঁড়াবে। সত্যি কি পারবে? দেখুন ওনাদের যদি নামার হতো তাহলে ফলতায় নামতেন, ফলতায় নামেননি কেন? নামুন, নন্দীগ্রামে গিয়ে নামুন না, ক্যান্ডিডেটই পাচ্ছেন না। আপনি নন্দীগ্রামে নিজের পার্টিতে গিয়ে বলুন যে দেখুন আপনারা ভোটে দাঁড়ান, আমরা প্রচার করবো। ক্যান্ডিডেটই পাচ্ছে না। যদি ক্যান্ডিডেট না পায়, রাস্তা নামতে হলে কল্যাণকে দাঁড় করাক, অভিষেককে দাঁড় করাক, উনি দাঁড়ান, দল ঘুরে দাঁড়াক না। গণতন্ত্র তো একটা বিরোধী পক্ষ চাই। কল্যাণ ব্যানার্জিকে পাঠাক না নন্দীগ্রামে, লোক পাওয়া যাচ্ছে না বলে। ও গিয়ে দাঁড়াক ওখানটায়, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি গিয়ে ওখানে প্রচার করুক, অসুবিধা কি আছে? তার মানে বারণ করেনি, ওদের পার্টি অফিস গুলো তো আমরা খুলে দিয়েছি। ওরা তো গতবার তো আমাদের সব খুন করেছিল ধরে ধরে, এবার ওর খুন টুন করবে বলে ঠিক করেছিল। প্রচুর গেস্ট হাউস ভাড়া করেছিল মেয়েদের উপর অত্যাচার করবে বলে, রাজ্যের সব গেস্ট হাউস ভাড়া করে রেখেছিল 4 তারিখে। এবার ঘটনা হচ্ছে যে আমরা তো কিছু বলছি না, আমরা জান না প্রচার করুন। প্রচার জানেন, প্রচার করতে গেলে পাবলিক তাড়া করবে। সবার থেকে টাকা নিয়েছে, কাউকে চাকরি দেবে বলে টাকা নিয়েছে, কারো টাকা নিয়েছে বাড়িতে
জলের লাইন এনে দেবে বলে কাউকে প্রধানমন্ত্রী বা আবাস যোজনার টাকার জন্য টাকা নিয়েছে। এবার রাস্তায় নামলেই লোকে তাড়া করবে। উনি বললেন না এর আগের দিন যে আমাকে সবাই চোর 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 বলছে, আদালতে গেছিলেন সবাই চোর চোর বলেছে। তো চোর চোর বলবে নাকি ভদ্রলোক বলবে? আপনার যা পারফরমেন্স আপনাকে চোর বলে ভদ্রলোক বলবে আপনাকে? এবার যান না একবার রাস্তায় গিয়ে দেখুন না, ও যাক কল্যাণ যাক, সবাই মিলে রাস্তায় গিয়ে দেখুন না কি বলে লোকে। ভদ্রলোক ভদ্রলোক বেঁচে যাবে আর কি। রাজু নস্করের যে পরিণতি হচ্ছে, রাজু নস্করের লোকজনদের যে পরিণতি হচ্ছে, সেই একই পরিণতি তৃণমূলের প্রত্যেকটি লোকের হবে বলে আপনি চারিদিকে তো মারধর খাচ্ছে। দেখুন আমরা পাবলিককে বলেছি তাদের না পেটাতে। এবার ঘটনা কি হচ্ছে, গতকাল আমি বেশ কয়েকজন এমএলএর সঙ্গে একটা টিভি চ্যানেলে আমি কথা বললাম। দমদমের এমএলএ, উত্তর দমদমের এমএলএ, তারপর আপনার বড়নগরের এমএলএ, আরেকজন হলো এই নবনির্বাচিত ফলতার এমএলএ। এরা সবাই এক কথা বলছে যে বিভিন্ন জায়গায় ধরুন আপনার জমি আছে, জমি নিয়েছে ওখানে প্রমোটিং করবে বলে করে ফেলে রেখে দিয়েছে, ৬-৭ বছর সেই লোকটা এখন রাস্তায় বসে গেছে। এ পিটাবে না? যাকে যেভাবে পেরেছে লুট করেছে। একটা লোক বাড়িতে একটা নতুন জানলা লাগাবে ২৫,০০০ টাকা, তার জন্য ৫০,০০০ টাকা তোলা দিতে হবে। ২৫,০০০ টাকা দিয়ে ধরুন একটা কাজ করবে বাড়িতে, কোনো জানলা ছাড়াই করবে বা কিছু কাঁচ লাগাবে বা কিছু গ্রিল লাগাবে, তার জন্য ৫০,০০০ টাকা তাকে ঘুষ দিতে হবে পাড়ার ওই চেনোমাস্তান। এবার আপনি বলুন যে মানে কি করে আপনি বলুন যে এদের উপর মানুষ ভরসা করবে? কেন পেটানি খাবে না এরা? তো পেটাচ্ছে এই জন্য, যাকে পাচ্ছে তাকে পেটাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি রাস্তায় নেমে জনসংযোগ করে, আখেরে কি তৃণমূলের কোনো লাভ হবে? করুন না, আমি বলছি তো, উনি জনসংযোগ করুন, উনি নন্দীগ্রামে গিয়ে ভোটে দাঁড়ান, উনি উনি নন্দীগ্রামে ভোটে দাঁড়ান, ভোটে দাঁড়িয়ে উনি প্রচার করুন। এর থেকে ভালো জনসংযোগ তো হয় না। কে ভাইপোকে দাঁড় করিয়ে উনি জনসংযোগ করুন। হ্যাঁ, তো এর থেকে ভালো জনসংযোগ তো হয় না। দাঁড়ান না ভোটে আপনি। ভয় পাচ্ছে কি তৃণমূল? ভয় ভয়ের কোনো ব্যাপার নেই, লোকই নেই, সবাই দেখেছে আর তো কামাতে পারবো না। পিসি ভাইপো থাকলে পুলিশ আমায় সাপোর্ট দেবে, তখন তোলা তুলতে পারবো, তখন লোকের মাথায় বাড়ি মেরে খেতে পারবো এটসেট্রা। এবার দেখছি এ তো কোনো ব্যাপারই নেই, আর মানে কোনো জায়গায় নেই। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে যে বিদেশ যাওয়ার, যেমনটা আপনি বললেন যে নারুলা বন্দ্যোপাধ্যায়, রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়, আহ রুজিরা বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে একদম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা এর আগে এক নির্দেশে কিন্তু আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এবার নতুন করে হাইকোর্টে আবেদন করলেন তিনি। কি বলবেন, কি পেছনের অন্তর্নিহিত রহস্য? কিছু বলার নেই, ওয়েট অ্যান্ড ওয়াচ, খেলা দেখুন কি হয়। কি হয় খেলা দেখুন। এই তো বলেছিল আমার নামে কোনো সম্পত্তি নেই, তারপর যখন নাকি ভাঙতে যাচ্ছে ওই ইয়ে নিয়ে বা বাড়ি থেকে টেলিভিশন নিয়ে, টেলিভিশন টেনে ধরছে। সম্পত্তি বলে আপনার নেই? কে ওই টেলিভিশন রাখলো সেসব তদন্ত করতে হবে আগামী দিনে। পুলিশের টেলিভিশন কি করে গেল অভিষেকের বাড়িতে? তো এগুলো তো মানে আমি আপনাকে বলছি মানে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হাইকোর্ট কি করবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু হাইকোর্টে এই কারণে গেছে যে এখান থেকে ভিসা দেওয়া হচ্ছে না নিশ্চয়ই, সেই জন্যই গেছে। এখন ভিসা দেওয়া হবে কেন? নটোরিয়াস ক্রিমিনাল, তাকে ভিসা দিয়ে দেশ থেকে পালিয়ে যাবে সবাই। অভিষেক বউয়ের নামে, অভিষেকের বউয়ে তো সোনার নাকি ধরা পড়েছিল, ঠিক আছে? তো এসব নটোরিয়াস ক্রিমিনাল এরা, তো তার দাম তো দিতে হবে। কি বলছেন, হাইকোর্ট থেকে মুক্তির চিঠি মিলবে না তাহলে? সেটা আমি জানি না, ওয়েট করি। দেখুন হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন ওনারা বিচার চাইতে যান অন্যরকম বিহেভ করেন। যেমন আমি আমি ধরুন আপনার একটা ব্যাগ চুরি করে পালালাম, আমাকে হয়তো হয় রাস্তায় লোকজন গণধোলাই দিয়ে মারবে, আর থানায় নিয়ে গিয়ে আমায় আটকে রেখে দেবে, আমার জামিন নিতে হবে। মমতা ব্যানার্জি সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদের ফাইল নিয়ে পালালো, তারপর ঘোষণা করলেন যে হ্যাঁ আমি ফাইল ছিনতাই করেছি। ৪ মাস হলো সুপ্রিম কোর্টে ইয়ে আলোচনা হচ্ছে, কি বলে সংবিধানে কি কি, মানে সংবিধানে কি কি লেখা আছে ছিনতাই হলে। আর সব তো আমরা তো বাংলা মিডিয়াম, অতটা বুঝতে পারছি না। তো ওই ছিনতাই হলে কি কি সংবিধানে তা এখনো সংবিধানে মানে মমতা ব্যানার্জি চুরি করলে কি শাস্তি হয় সেটা নাকি লেখা নেই, যে জন্য মমতা ব্যানার্জি দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছেন। আমরা তো দেখুন সংবিধান তো বুঝতে পারছি না ব্যাপারটা, সংবিধানে যে লেখা আছে যে আমি কি চাইছেন? অ্যাকশনটা কি? দেখুন আমরা আমরা এই অন্যায় যদি করতাম আমাদের ঠিক যেটা হতো, আমি যদি একজন ইডির অফিসারের থেকে যদি চিন্তাই করে নিতাম ফাইল, তাহলে আমাকে যে শাস্তি দেওয়া হতো সেই শাস্তি যেন মমতা ব্যানার্জিকে দেওয়া হয়। ওনার জন্য যদি সংবিধানের নতুন করে মানে আবার ক্লাস শুরু হয় আইএএস এর কোচিং সেন্টারের মতো, তাহলে তো মুশকিল, তাহলে তো বুঝতে হবে দেশে আইন এক একজনের জন্য এক এক রকম। একদমই। আমি বলবো সুদীপ্তদা, আপনার মতে আগামী কয়েক মাসে পশ্চিমবাংলার রাজনীতিতে সবচেয়ে বড় বিস্ফোরক ঘটনা কি হতে পারে? উন্নয়ন।
ভয়ঙ্কর রকম উন্নয়ন আসছে, যে উন্নয়ন গত 59 ইয়ার্সে হয়নি। আমি আবার বলছি, আগামী কয়েক মাসে যে বিস্ফোরক ঘটনা ঘটতে চলেছে পশ্চিমবঙ্গে, তা হলো পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর উন্নয়ন হচ্ছে। এখানে পোর্টস, এয়ারপোর্টস, তারপর আপনার কি বলে, মেট্রো রেল, রেল, এবং তার সঙ্গে আপনার ইন্ডাস্ট্রিয়াল করিডোরস। এখানে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য আপনার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন আসছে, ফাইন্যান্সিয়াল হাব আসছে। এখানে আগামী 5-6 বছর মাসের মধ্যে আপনি একটা অন্য বেঙ্গল দেখতে পাবেন। বেশ কিছু বড় R&D ফার্মস, ডেটা সেন্টার, তারা এখানে ইনভেস্ট করবে। এখানে বেশ কিছু ইলেকট্রনিক চিপ কোম্পানি, যেটা নাকি পৃথিবীতে এখন সবচেয়ে ডিমান্ডের জায়গা, সেটা হবে। আগামী কয়েক মাসের মধ্যে আপনি একটা IIT পাবেন, একটা এইমস পাবেন। আর কি চাই বলুন? এই হলো এই ভয়ঙ্কর ঘটনা। আগামী এটা একটা ভয়ঙ্কর ঘটনা বেঙ্গলের জন্য, কারণ বেঙ্গলে আগে কোনো এরকম কাজ হয়নি। এবং কেন এটা হচ্ছে, আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম, এটা যদি না হয়, রাজ্য সরকার আয়টা কি করে বাড়বে? রাজ্য মমতা ব্যানার্জি কি করেছেন, কেন্দ্র সরকারের কোনো ইনভেস্টমেন্ট এখানে করতে দেননি, যে জন্য সরকারের আয় কমে গেছে। উনি ধার নিয়েছেন, ধার নিতে নিতে 8 লাখ কোটি টাকা ধার হয়ে গেছে। আবার উল্টো দিকে আজকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বললেন যে যেখান থেকে সরকার টাকা পেতে পারতো, ওই দেউচা পাচামি বা অন্যান্য পাচামির যে টিয়ে, ওখানকার পুরো টাকাটা অভিষেক খেয়ে নিয়েছে। তো এখন এইসব যখন আসবে, তখন রাজ্যের আয় বাড়বে। রাজ্যের আয় বাড়লে সরকারি স্কুলে লোক রিক্রুট করা যাবে, সরকারি ডাক্তার রিক্রুট করা যাবে, সরকারি অন্যান্য পদে লোক রিক্রুট করা যাবে। তো আগামী কমাস আপনারা এই একটা বড় ডেভেলপমেন্ট দেখতে পাবেন। তার সঙ্গে স্মার্ট সিটি, বহু জিনিস দেখতে পাবেন। আগামী কয়েক মাসের মধ্যে বেঙ্গলের একটা চেহারা চেঞ্জ হয়ে যাবে। এটা একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা আগামী কমাসের মধ্যে হতে চলেছে। আই অ্যাসিওর ইউ।